What we have to understand, since we are moving from China to Pakistan, that we have to be very clear that there's a high degree of collusivity which we must accept. Coming on to the issue, this summer season along the Jammu and Kashmir, if I understand you correctly, that's what you're asking. ভারত এখন টু ফ্রন্ট ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে। কালকে এই বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন ভারতবর্ষের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী। কিন্তু কেন হঠাৎ করে তিনি এই ধরনের বিস্ফোরক স্বীকারোক্তি করলেন? সত্যি কি ভারত দ্বিমুখী যুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে? তিনি এমন কি বললেন যার জন্য হঠাৎ করে আন্তর্জাতিক স্তর চমকে গেল? কালকে থেকে টিভি, মিডিয়া, সংবাদ মাধ্যম সব জায়গায় এই একই কথা, যেখানে কালকে ভারতের সেনাপ্রধান পরোক্ষভাবে হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন ভারতবর্ষকে কেউ যদি চমকানোর চেষ্টা করে তাহলে ভারতবর্ষ কিন্তু কড়া হাতে প্রত্যেকটি ষড়যন্ত্রকারীকে দমন করবে। কিন্তু হঠাৎ করে তিনি চীন এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে একাধিক কথাবার্তা তিনি বলেন। পাশাপাশি তিনি বলেন যতদিন না বাংলাদেশের সরকার বদল হচ্ছে ততদিন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই আগের জায়গায় পৌঁছাবে না। এই কথা তিনি এর আগেও বলেছিলেন। কিন্তু যখন তিনি চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ জোড়েন তখন নিশ্চিতভাবে বলা যায় ভারত টু ফ্রন্ট ওয়ার নয়, হয়তো আড়াইখানা ফ্রন্টের ওয়ারের সম্মুখীন দাঁড়িয়ে আছে। দেখুন, বাংলাদেশ ভারতবর্ষকে আক্রমণ করে আলটিমেটলি কিছুই করতে পারবে না, কিন্তু এটা তো বাস্তব। কোথাও না কোথাও আমাদের সেনাবাহিনীর 20টা লোক হলেও এই ধরনের অশান্তকর পরিস্থিতিতে এঙ্গেজ হয়ে যাবে এবং এই সুযোগে আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্রকারী সংস্থা বা দেশ ভারতবর্ষকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করতে পারে। তবে যাই হোক, কেন ভারতবর্ষ বাংলাদেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য করলো সেটাও আমি এই ভিডিওর শেষ পার্টে বলবো। তাহলেই বুঝবেন কেন ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশ সম্পর্কে ফের একবার সিরিয়াসলি হুমকি বা হুঁশিয়ারি এলো। কিন্তু তার আগে আমি বলি ভারতের সেনাপ্রধান কালকে কি বলেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, আমি বলছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি দেশ, তাদের আবার যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই আমার চিন্তা হচ্ছে এই সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগ। পরিষ্কারভাবে তিনি বলছেন আলটিমেটলি পাকিস্তানি হলো সন্ত্রাসবাদের মূল উৎস। যেহেতু পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী একাধিক দেশের সম্পর্ক, যেমন চীনের সম্পর্ক, তাই এই সন্ত্রাসবাদের ইস্যুটা চীন থেকেও কিন্তু আসতে পারে। কিন্তু আরো গভীরে গিয়ে যদি ভাবেন, এখন কিন্তু এই পাকিস্তানের সঙ্গে সব থেকে ভালো সম্পর্ক হলো বাংলাদেশের। অর্থাৎ প্রতিবেশী দেশ মানে শুধুমাত্র চীনকে আপনি কাউন্ট করবেন সেটা কিন্তু হয় না। আসলে পাকিস্তানের এই পরিস্থিতি দেখে হাসিও পায়। কালকে দেখলাম ডোনাল্ড ট্রাম্প ওদেরকে $397 মিলিয়ন সাহায্য করেছেন। কেন? কারণ ওনাদের দেশের ফাইটার জেটগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য পয়সা দরকার। আসলে এতে আপনারা কোনোভাবেই ভাববেন না ডোনাল্ড ট্রাম্প আবার পাকিস্তানপন্থী হয়ে গেলেন। কালকে আরো একটা নিউজ দেখলাম, জানি আমি বিস্তারিত ভিডিও বানাবো যদি আপনারা বলেন। দেখবেন পাকিস্তান এবং আফগানিস্তানবাসীকে আমেরিকাতে ট্রাভেল করার অনুমতি দেবে নাকি সেই প্রসঙ্গ কিন্তু তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ সম্ভবত পাকিস্তানের যারা বাসিন্দা তাদের জন্য আমেরিকার দরজা ট্রাভেল করার জন্য কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পাকিস্তানকে আসলে চীন এবং আমেরিকার মতো যারা প্রগতিশীল এবং প্রভাবশালী দেশ হিসাবে ভাবে সেই সকল দেশগুলো কিন্তু দিনের পর দিন ইউজ করে যাচ্ছে। এই $397 মিলিয়ন দিয়ে দিল, এরা খুশি। এরা ভাবলো ডোনাল্ড ট্রাম্প আমাদের পাশে আছে। চীন, পাকিস্তান, চায়না করিডোর তৈরি করার চেষ্টা করলো। আসলে এই সকল প্রজেক্ট তৈরি করে এরা পাকিস্তানের মতো একটা ছোট্ট পুচকে দেশকে, যারা সন্ত্রাসবাদীকে আঁকড়ে বেঁচে থাকে, তাদেরকে কিন্তু লেজে গোবরে খেলিয়ে যায় দিনের পর দিন। কালকে কিন্তু সেনাপ্রধান সেই কথাটাই বলার চেষ্টা করছেন। আর এই পাকিস্তানের বর্তমান যে অবস্থা, একদম ডিটো টু ডিটো মিল পাবেন যার সঙ্গে, সেই দেশটির নাম হলো বাংলাদেশ। কালকে হয়তো সেনাপ্রধান টু ফ্রন্ট ওয়ারের আশঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু আপনারাও যারা ভিডিও দেখছেন তারা জানেন এই বাংলাদেশের পক্ষ থেকেও যে কোনো ভাবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে এবং ভারত বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রকে এই বাংলাদেশের মাটি কিন্তু প্রশ্রয় দিচ্ছে। তা হিজবুত তাহরিরের ওই মিছিলই কিন্তু প্রমাণ করে দেয়। কালকে সেনাপ্রধান আর কি বলেছেন, তিনি পরিষ্কারভাবে বলছেন বাংলাদেশকে এত তাড়াতাড়ি নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না, কিন্তু যদি সময় পরিবর্তন হয় এবং বাংলাদেশের যদি সরকার পরিবর্তন হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। অর্থাৎ একটা দেশের সেনাপ্রধান ফের একবার বলে দিলেন এই মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতবর্ষ আর কোনো সম্পর্কই রাখবে না। যদি সরকার পরিবর্তন হয় তাহলেই ভারতবর্ষ সম্পর্ক ডেভেলপ করার কথা ভাববে।
নিঃসন্দেহে বড় একটা স্টেটমেন্ট। কারণ আমরা সেনাপ্রধানের এই ধরনের বক্তব্য সরকারি বক্তব্য হিসাবেই কিন্তু অ্যাকসেপ্ট করি। কারণ এই সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আমি দেখলাম ওয়েস্টার্ন পলিটিক্সের একাধিক মিডিয়া, পলিটিক্যাল জার্নাল বিভিন্ন রিপোর্ট করে তিনি সরাসরি দাবি করেছেন চীন এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছে ভারতবর্ষ এই ধরনের রিপোর্ট কিছু করেছে। তবে আমি এত অ্যাগ্রেসিভ না ভাবলেও ভারতবর্ষ আসলে বুঝে গেছে কারা ভারতের আসল বন্ধু, কারা ভারত বিরোধী চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তার বিপক্ষে কিভাবে ভারতবর্ষ লড়াই করতে পারে সেই পরিকল্পনা ভারতের সেনাবাহিনী করছে। অন্তত ভারতের সেনাপ্রধানের এই ধরনের বক্তব্য কিন্তু আরো একবার পরিষ্কার। পাশাপাশি এই পার্টিকুলারলি সেনাপ্রধানের কিছু বক্তব্যে আরো কিছু কিছু ক্লজ আমি শুনছিলাম। তিনি যে ইন্ডিয়া টুডেকে যে সাক্ষাৎকার দিয়েছেন, 32 মিনিটের সাক্ষাৎকার যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন ভারতের বর্তমানে জিওপলিটিক্যাল থিঙ্কিংটা কি সেটা কিন্তু উনি স্পষ্ট করে দিয়েছেন। What we have to understand, since we are moving from China to Pakistan, that we have to be very clear that there is a high degree of collusivity which we must accept. In terms of virtual field, it is nearly 100%. In terms of physical, if I can say that most of the equipment which is there is of Chinese origin. So during the Russia-Ukraine war, some leader said, I don't want to name it, said that as of today, everything is of a particular setup. The only button is being pressed by a particular countryman. So this is the situation as of today, the collusivity is concerned. What it means, as far as I am concerned, the two-front threat war is a reality for me. Coming on to the issue, this summer season along the Jammu and Kashmir, if I understand you correctly, that's what you're asking. তিনি বলেছেন আমরা যদি যুদ্ধে যাই তাহলে কিন্তু কোনোভাবেই দুই দেশেরই যে লাভ হবে সেটা নয়। তাই আমরা সর্বত্র চেষ্টা করি আলোচনার মাধ্যমে বিষয়টা ডিপ্লোম্যাটিক ওয়েতে যেন মেনটেন করা যায়। কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তান যেরকম বাড়াবাড়ি করছে তারপরে কি আপনাদের মনে হচ্ছে তারাও চায় যেন ভারতবর্ষ যুদ্ধ না করে থাকে? এবং তিনি সরাসরি স্বীকার করছেন এই পাকিস্তান এবং চায়নার যে সম্পর্ক তা কিন্তু উচ্চতর মাধ্যম দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ চায়না একের পর এক প্রোডাক্ট পাকিস্তানে দিয়ে রেখেছে এবং পাকিস্তানকে কার্যত ওই প্রোডাক্ট দ্বারা কন্ট্রোল করছে। আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিও শুরুতে, পাকিস্তানের যেরকম অর্থনৈতিক স্ট্রাকচার আপনি বাংলাদেশের অবস্থাটা মেলান তাহলে বুঝবেন বাংলাদেশের একের পর এক জায়গায় চায়নার প্রোডাক্ট এবং চীন সরকার ঋণ দিয়ে যেভাবে ঢুকে গেছে, এই বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও তারা যে চীনের নাকপাশ থেকে বেরিয়ে আসবে সেই সম্ভাবনা কিন্তু দেখা যাবে না। কালকে কিন্তু সেনাপ্রধান পরিষ্কারভাবে সেটা বলেছেন। তিনি বলেছেন আমাদের মেনে নিতে হবে চীন এবং পাকিস্তানের যোগসাজশ রয়েছে এবং বর্তমানে পাকিস্তানের সবটাই চীন দ্বারা নিয়ন্ত্রিত এবং যে সরঞ্জাম তারা ব্যবহার করে সব চীন দ্বারা উৎপত্তি হয়েছে এদেরকে। আজকের এই পরিস্থিতিতে এই যোগসাজশ যথেষ্ট উদ্বেগের এবং এটার অর্থ হলো ভারতবর্ষ এই মুহূর্তে টু ফ্রন্টের হুমকি বা যুদ্ধের সম্মুখীনে দাঁড়িয়ে আছে এবং এটাই বাস্তবতা, এটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমরা এইভাবেই ভেবে নিজেদেরকে তৈরি করেছি। ভারতবর্ষের সেনাপ্রধান যখন এই ধরনের কথা বলেন, নিঃসন্দেহে উদ্বেগের বিষয় যে কিভাবে ভারতবর্ষের এই উন্নতিকে অন্তত জিওপলিটিক্যাল ব্যারিয়ার যেভাবে ভারতবর্ষ আজকে নিজেদেরকে এস্টাবলিশ করেছে আজকে ওয়েস্টার্ন কান্ট্রিরা মেনে নিতে পারছে না। এশিয়ার একাধিক বন্ধু দেশও ভারতবর্ষের এই উন্নতি অন্তত জিওপলিটিক্যাল ডেভেলপমেন্টও কিন্তু মেনে নিতে পারছে না। যেখানে ভারতবর্ষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড ডিল এগ্রিমেন্ট করতে যাচ্ছে, যেখানে আফ্রিকার বাজারে ভারতবর্ষ ঢোকার চেষ্টা করছে, ঠিক তখনই এই পাকিস্তানকে ব্যবহার করার চেষ্টা করছে চীন। আর অথচ ডোনাল্ড ট্রাম্পের এই ট্রেড পলিসির এগেনস্টে চীন এবং ভারত যদি একসঙ্গে লড়ে তাহলে কিন্তু দুই দেশেরই লাভ হতে পারে। চীন কি কোথাও গিয়ে নিজেদেরকে ইনভেস্টমেন্টটা ভুল জায়গায় করছে, নাকি পাকিস্তানকে দিয়ে আমেরিকা যেভাবে প্রেসার ট্যাকটিক্স হিসাবে যুগের পর যুগ ব্যবহার করেছে চীনের কাজটাও কিন্তু ঠিক একই জায়গায় যেতে চলেছে। পাশাপাশি সেনাপ্রধান বলেছে সহাবস্থান, সহযোগিতা এবং সমন্বয় সব সময় আমরা আহ্বান জানাই, কিন্তু যুদ্ধ কি উভয় দেশের পক্ষে ভালো হবে? তিনি বলেন না। তাই আমরা চেষ্টা করছি কিভাবে আমরা আজকের পরিস্থিতিতে সামঞ্জস্য রক্ষা করতে পারি এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে এই পুরো বিষয়টা যেন নিস্তার করা সম্ভব হয়। কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে জাতিসংঘে দাঁড়িয়ে বারংবার কাশ্মীর ইস্যুতে যুদ্ধের উস্কানি দিচ্ছে পাকিস্তান। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের পর হিউম্যান রাইটস কমিশনে দাঁড়িয়ে পাকিস্তান কাশ্মীর নিয়ে কথা বলে। দিনের পর দিন কাশ্মীরে বিভিন্ন বাইরের লোক ঢুকিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করে। এমনকি একের পর এক অস্ত্র তারা বাংলাদেশে চালান করে ভারত এবং বাংলাদেশ বর্ডারকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর সেখানে দাঁড়িয়ে এই ডিপ্লোম্যাসি আদতে বালখিল্যতা ছাড়া হয়তো আর কিছুই নয়। তবুও ভারতের পক্ষ থেকে এই চেষ্টা করা হয়েছে, কারণ ভারতবর্ষ কখনো
যুদ্ধ করে এই সমস্ত পরিস্থিতি নির্মূল করতে চায় না, এরকমই সেনাপ্রধান বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন, আমরা স্পষ্টভাবে মনে করি এই পার্টিকুলারলি বাংলাদেশের পরিস্থিতি সরকার যতদিন না বদলাবে কোনোদিন নাকি ঠিক হবে না। এ তো গেল সেনা প্রধানের কথা। কালকে একইভাবে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। আমি একটু আপনাদের বলতে চাই, এই প্রেস কনফারেন্স ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তখন করা হয়েছে যখন হিজবুত তাহির আরো একটি মিছিল বার করেছে বাংলাদেশে। কে হিজবুত তাহির আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি, আমি এই ভিডিওতে আরো একটু তথ্য আপনাদের দিতে চাই। তবে কালকে ভারতবর্ষ কালকে কি বলেছে, তারা বলেছেন বাংলাদেশে ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো অবনত করে তুলেছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিচ্ছি না। এই ধরনের কিছু কথাবার্তা কালকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে। একদম ঠিক কথা, যেখানে একের পর এক নেতাকে জেল থেকে ছেড়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস, এবং যখনই হিজবুত তাহিরকে ব্যবহার করে ক্ষমতা দখল হয়ে গেছে ঠিক তখনই হিজবুত তাহিরকে দমন করার জন্য সেনাবাহিনী এবং পুলিশকে লেলিয়ে দিলেন এই বিশ্বাসঘাতক স্বার্থপর মোহাম্মদ ইউনূস। এবার হিজবুত তাহিরের প্রসঙ্গ যদি বলেন তাহলে দেখবেন এই ধরনের সংগঠন কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি, এরা কিন্তু বেরুট লেবানন থেকে অপারেট করে এবং গোটা বিশ্বে আজকে কিন্তু তাদের ডালাপালা ছড়িয়ে পড়েছে। তারা কি চায়, তারা ইসলামিক ক্যালিপ্যাথ তৈরি করতে চায়, সেখানে তারা মনে করে এই পৃথিবী জুড়ে খলিফা শাসন হবে। শেষ খলিফা শাসন কিন্তু দেখা গেছিল তুরস্কে। পরবর্তীকালে তারা ইউনাইটেড ইসলামিক ক্যালিফ্যাট তৈরি করার জন্য একাধিক মুসলিম প্রধান বা ইসলাম প্রধান দেশগুলোকে টার্গেট করছে, যা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এদের কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নিষিদ্ধ ঘোষণা করেছে তা নয়, আপনারা শুনলে অবাক হবেন পাকিস্তানের মতো চূড়ান্ত সন্ত্রাসবাদী দেশ এদেরকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ 2009 সালে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে, ইন্দোনেশিয়া নিষিদ্ধ করে, চায়না, রাশিয়া, পাকিস্তান, ইউকে, কাজাকিস্তান, ইউএই, আরব আমিরশাহী প্রত্যেকটি দেশ কিন্তু এদেরকে নিষিদ্ধতার তালিকায় ফেলে দিয়েছে। ঠিক এতগুলো দেশে নিষিদ্ধ হওয়ার পরেও এরা কিন্তু গোটা বিশ্বের 57টা দেশে অপারেট করছে এবং বলা বাহুল্য সবকটাই কিন্তু ইসলামিক দেশ। আর বাংলাদেশে এই ধরনের মিছিল শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে না, কারণ এর কিন্তু ডিরেক্ট এফেক্ট ভারতবর্ষ এসে পড়বে, তা কিন্তু আপনারা লিখে নিন, কারণ ভারতবর্ষ হলো বাংলাদেশের একদম এক্সট্রিম প্রতিবেশী একটা রাষ্ট্র। শুধু তাই নয়, অমিত শাহ 2024 সালে এই প্রতিষ্ঠানকে বা এই সংস্থাকে ব্যান করেন। তখন তিনি বলেছিলেন ভারতবর্ষ নরেন্দ্র মোদী সরকারের পলিসি হলো জিরো টলারেন্স অফ টেরোরিজম। ভেরিয়াস অ্যাক্টস এই সংস্থার বিরুদ্ধে আছে, টেরোরিজম করার একটা প্রবণতা আছে, এবং এই পার্টিকুলারলি সংস্থা কিন্তু তরুণদের উজ্জীবিত করে, তাদেরকে ব্রেন ওয়াশ করে, এবং তারা যখন এদের দিকে চলে আসে তখন এই তরুণদের কিন্তু ফান্ড রেইজ করতে কাজে লাগায়। বিভিন্ন ফর্মে এদেরকে সমাজে ছেড়ে দেওয়া হয় এবং এরা কিন্তু সমাজের বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট করতে শুরু করে সংগঠনের কাজের জন্য। একদম ভারত সরকার অফিসিয়ালি প্রেস রিলিজ করে এই ধরনের কথাবার্তা কিন্তু বলেছিলেন। পরবর্তীকালে অজিত দোভালের রিপোর্টেও কিন্তু এই হিজবুত তাহির নিয়ে ভয়ঙ্কর চিত্র আমরা তুলে ধরেছিলাম এবং উঠে এসেছিল সেই রিপোর্টে। পাশাপাশি এই ধরনের সংস্থা তরুণদের যে মিসগাইড করে তাও কিন্তু ভারত সরকার মনে করেছে। আর এই ধরনের সংস্থা 2009 সালে বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেও 2025 সালে বিপুল মানুষ নিয়ে রাস্তায় যখন নামে তখন কিন্তু বলতেই হয়, নয় মোহাম্মদ ইউনূস এই সরকারের থেকে আইন প্রশাসন নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ, না হয় উনি জেনে শুনে এই ধরনের সংস্থাকে দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছেন যেন বাংলাদেশকে ক্রমেই এক ইসলামিক রাষ্ট্রে বা ক্যালিফাতে পরিণত করা যায়। তিনি কি চাইছেন তা তো তিনি জানেন, কিন্তু সেনাপ্রধান কালকে যে কথাবার্তা বলেছেন এরপরেও ভারতকে অন্তত ছোট ভাবা বা নগণ্য জায়গা থেকে যদি এই বাংলাদেশ সরকার দেখে তাহলে নিঃসন্দেহে কিন্তু ভুল করছেন। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। ধন্যবাদ।